আপনার প্রশ্নের উত্তরে আমি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই যে আপনি লেখালেখির ব্যাপারে আমার যা বলার আমি আমার 4টা প্রবন্ধের বইতে লিখে দিয়েছি। হ্যাঁ, এখানে নতুন করে কিছু বলার নেই আমার। আচ্ছা আচ্ছা, যে কী করতে হবে, কিভাবে লিখতে হবে, কবিতা কি, হ্যাঁ কিভাবে তৈরি করতে হয়, তার সমস্ত তথ্য পাওয়া যাবে। বাংলা কবিতার আধুনিকায়ন, চিত্রকল্প বিচিত্র গদ্য, বরেণ্য কবিদের নির্মাণ কলা, ছন্দের সহজ পাঠ, এই 4টি আমার পক্ষ থেকে প্রবন্ধের আপনাকে বইতে। ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদের সবাইকেই, আতিক হেলাল ভাই, কবি আবুল কালাম আজাদ ভাই এবং আবিদ আনোয়ার ভাই। আবিদ আনোয়ার ভাইয়ের ব্যাপারে পরিচয় আমরা শুধু কবির এইসব ক্ষেত্রেই আমরা জানলাম, কিন্তু আসলে উনি একজন বড় ধরনের প্রতিষ্ঠানে চাকরি করেন। উনি নাসায়ও চাকরি করেছেন, আমরা এটা শুনেছি। আমি আজকে জানবো ওনার থেকে কতটুকু কি। আর ICDDRBতেও উনি এখনও আছেন পেশাগতভাবে। আপনার এটা শুরু এবং শেষ পর্যন্ত আমাদের জানিয়ে দেন। চাকরি জীবন সম্বন্ধে বলবো। চাকরি জীবনে প্রথম আমি ঢুকেছিলাম কৃষি মন্ত্রণালয়ে সায়েন্টিফিক অফিসার হিসাবে, কেমিস্ট্রি থেকে পাশ করে কৃষি মন্ত্রণালয়ে কেমিস্ট হিসেবে ঢুকি। 8 বছর চাকরি করার পরে আমি বিশ্ব ব্যাংকের বৃত্তি পাই জার্নালিজম পড়ার জন্যে। সেখানে এই কৃষি গবেষণার যে জার্নালের সম্পাদনা, সেই সম্পাদনাও কিন্তু আমার বিশ্ব ব্যাংক প্রাপ্তির বিষয়ে সহায়ক হয়েছে, কারণ তার সম্পাদক ছিলাম এই যে বাংলাদেশ জার্নাল অফ এগ্রিকালচারাল রিসার্চ। সেখান থেকে এসে আমি কৃষি গবেষণায় যোগদান করি বটে। তখন কৃষি গবেষণা অটোনোমাস হয়ে গেছে, মিনিস্ট্রি থেকে বেরিয়ে অটোনোমাস হয়ে গেছে, কিন্তু আমি সরকারি কর্মকর্তা হিসেবেই ছিলাম। তখন অটোনোমাস কর্মকর্তাদের সঙ্গে আমাদের যে একটা বিরোধ তৈরি হয়, অধিকন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং এখানে প্রাধান্য ছিল ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের, তার মধ্যেও একটা বিরোধ তৈরি হয়। তখন মন খারাপ করে আমি সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে, সরকারও লিয়েন ব্যবস্থা খুব করলো যে বিনা বেতনে ছুটি নিয়ে আন্তর্জাতিক সংস্থায় চাকরি করা যায়। তখন সার্ক ইনফরমেশন সেন্টারের প্রথম বাংলাদেশি ডিরেক্টর হিসেবে আমি চলে যাই। সেখানে কয়েক বছর থেকে ICDDRBতে আবার লিয়েন নিয়ে জয়েন করে 2 সপ্তাহ পরে আবার লিয়েন নিয়ে, এবং সরকার তাদের রেভিনিউ কমানোর জন্যে লিয়েন ব্যবস্থাকে তখন খুব শিথিল করেছিল, যে কেউ লিয়েন চাইলে আর না করতে পারবে না। তখন আমি কয়েক মাসে এসে চাকরি করতাম, আবার চলে যেতাম ICDDRBতে 2 বার এভাবে গেলাম। তারপরে যখন দেখলাম যে 25 বছর হয়ে গেছে আমার, 25 বছরে আমি একটা পেনশন পাবো, তখন আমি অপশনাল রিটায়ারমেন্ট নিয়ে ICDDRBতে চিরতরে মানে স্থায়ীভাবে চলে গেলাম। এবং সেই ICDDRBতে 60 বছর পর্যন্ত বাঙালিরা চাকরি করতে পারে। আমাকে 62 বছর পর্যন্ত রেখেছিল, কারণ তাদের আন্তর্জাতিক জার্নাল সম্পাদনার মতো লোক আমাকে ছাড়া তারা ভাবে নাই কেউ। আমি চলে আসার পরে এই জার্নাল তারা লন্ডনে নিয়ে গেছে, বলে যে ভালো এডিটর নাই। তো আমার সৌভাগ্য যে একবার যখন আন্দোলন হলো ICDDRBতে যে এটা কেন লন্ডনে পাঠানো হলো, বাংলাদেশের শ্রেষ্ঠ একটা জার্নাল, আন্তর্জাতিক স্বাস্থ্য জার্নাল, তো আমার নাম উচ্চারণ করে ডক্টর ক্লেমেন্স বললো যে ওর মতো একটা এডিটর দাও, তাহলে আমরা করবো, আবার ফিরিয়ে নিয়ে আসবো। তখন এটা আমি গিয়ে শোনার পরে আমার খুব অহংকার লাগলো আজকে, কারণ ইংরেজি ভাষাটা খুব দক্ষভাবে আমি শিখেছি। আপনি গিয়ে দেখবেন, এই ডেইলি স্টারে দেখবেন আমি বিভিন্ন শ্রেণীর সাহিত্য, বিজ্ঞান, তারপরে এমনকি রাজনৈতিক 3টা আছে। আওয়ামী লীগ আমলে যে সমস্ত হাসিনার বিরুদ্ধে লিখেছি, পড়লে আমার যদি সরকারি চাকরি থাকতো তো খতম হয়ে যেত, বুঝলেন।
আপনি গিয়ে দেখবেন ডেইলি স্টার আবিদ আনোয়ার সার্চ দিলে অনেক লেখা চলে আসবে। আজকের আলোচনা অনেক- প্রাণবন্ত হয়েছে। হ্যাঁ, আজকের আমাদের আবিদ আনোয়ার ভাইয়ের সাথে আমরা কথা বলতে পেরে, ওনার সম্পর্কে জানতে পেরে বেশ উপকৃত হলাম, ধন্য হলাম। আগে আমি কার কাছ থেকে তো শুনেছিলাম উনি নাসাই ছিলেন, তা আজকে ভাইয়ের থেকে জানলাম যে নাসাই ছিল না। হ্যাঁ, তা আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম। ইউএসএআইডিতে কাজ করেছি, উইনরক ইন্টারন্যাশনালে কাজ করেছি পার্ট টাইম কনসালটেন্ট হিসাবে, এডিটার। অনেক ধন্যবাদ। তা আজকে আমরা ওনার আলোচনা শুনে ঋদ্ধ হলাম। আজ আবুল কালাম আজাদ ভাই, আতিক হেলাল ভাই, আমি রবিউল মাশরাফি এবং আবিদ আনোয়ার ভাই, চারজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা।